শুরু করছি রকিব হাসানের লেখা তিন গোয়েন্দা সিরিজের নতুন আরেকটি গল্প, বেগুনি জলদস্যু। প্রথম প্রকাশ অক্টোবর 1991। শুরু হচ্ছে বেগুনি জলদস্যু এর প্রথম পর্ব। ঘড়ির অ্যালার্মের তীক্ষ্ণ শব্দে ঘুম ভেঙে গেল মুসার। চোখ মেলে গুঙিয়ে উঠল সে। গরমের ছুটির দ্বিতীয় সপ্তাহ সবে শুরু হয়েছে। এরই মাঝে বিরক্ত হয়ে উঠেছে কাজ করতে করতে। মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করছে এখন। ইস, কেন যে পড়শিদের বাগান সাফ করার দায়িত্বটা নিল। না নিয়েও অবশ্য উপায় ছিল না। রবিন আর কিশোরের সঙ্গে ডিজনিল্যান্ডে যাবার কথা, অথচ তিন গোয়েন্দার ফান্ড প্রায় শূন্যের কোঠায় ঠেকেছে। ডিজনিল্যান্ডে যাবার খরচই নেই, তার উপর পড়ে আছে লম্বা ছুটিটা। টাকা খুব দরকার। অন্য দুজনও বসে নেই। রবিন লাইব্রেরিতে ওভারটাইম করছে, কিশোর খাটছে ওদের ইয়ার্ডে বাড়তি সময়। আরেকবার গুঙিয়ে উঠে বিছানা থেকে নামলো মুসা। তাড়াহুড়ো করে কাপড় পরে নিচে রান্নাঘরে এসে দেখলো টেবিলে বসে গেছেন তার বাবা মিস্টার আমান। কিরে, এত তাড়াতাড়ি? হেসে জিজ্ঞেস করলেন বাবা। আর কি, বাগান সাফ। গো গো করে বলে রেফ্রিজারেটরের দিকে এগোলো মুসা, কমলার রস বের করবে। টাকার দরকার না, সহজ একটা উপায় বাতলে দিতে পারি। হলদে একটা কাগজ টেবিলের উপর দিয়ে ঠেলে দিলেন মিস্টার আমান। গত রাতে মেল বক্সে ফেলে গেছে এটা। চেয়ারে বসলো মুসা। কমলার রস খেতে খেতে চোখ বোলালো কাগজের লেখায়। এক ধরনের বিজ্ঞাপন। স্থানীয় বিজ্ঞাপন কোম্পানি বাড়ি বাড়ি দিয়ে যায়। পড়তে পড়তে উত্তেজিত হয়ে উঠল মুসা। লেখা রয়েছে, আপনি কি অভিযান প্রিয়, ঐতিহাসিক, বইয়ের পোকা, জলদস্যুর বংশধর? তাহলে আপনার জন্য সুখবর আছে। ডাকাত, জলদস্যু, ছিনতাইকারী, ঠগ, চোর, এদের ব্যাপারে কি কোনো গল্প জানা আছে আপনার? সত্যি ঘটনা? তাহলে আসুন আমাদের কাছে। প্রতিটি গল্পের জন্য $25 করে পাবেন। তবে শুধু ক্যালিফোর্নিয়ার কাহিনী বলতে হবে, আর কোনো জায়গার হলে চলবে না। এবং এই গল্প নেওয়া হবে জুন 18 থেকে 22 তারিখ, সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। যোগাযোগের ঠিকানা 1312 ডিলা ভিনা স্ট্রিট। খাইছি, বলে উঠল মুসা। টাকা দিয়ে ভরে ফেলা যাবে। অনেক গল্প জানি আমরা, বিশেষ করে কিশোর আর রবিন। এক্ষুনি যাচ্ছি দেখাতে। 8টা বেজে গেছে। আরে বসো বসো। হাত তুললেন মিস্টার আমান। কোটিপতি পরেও হতে পারবে, নাস্তাটা আগে শেষ করো। বাবা, অনেক কাজ, আগে লনে পানি দিতে হবে। পেট খালি থাকলে কোনো কাজই করা যায় না। শেষ করো, তোমাকে তো খাওয়ার কথা এত বলতে হয় না। কিন্তু বাবা। থেমে গেল মুসা। হাল ছেড়ে দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে। বাবা ঠেলে দেওয়া ভাজা গরুর মাংসের প্লেটটা টেলে নিল সে। দ্রুত হাতে রুটি কেটে খাওয়া শুরু করলো। দেখতে দেখতে শেষ করে ফেললো পুরো প্লেট। এরপর ডিম ভাজি। চোখের পলকে উধাও হয়ে গেল 4টে ডিম। একটা ফ্রুট কেকের অর্ধেকটা শেষ করে ঢক ঢক করে পানি খেলো 1 গ্লাস। উঠে দাঁড়িয়ে ঝুড়ি থেকে একটা আপেল তুলে নিতে নিতে বলল, হয়েছে তো? মা কাজ করছেন রান্নাঘরে। খুটখাট আওয়াজ হচ্ছে, সেদিকে একবার তাকালো মুসা। এখন পালাতে পারলে বাঁচে, বেরিয়ে এসে যদি আবার কোনো একটা কাজ চাপিয়ে দেন। মুচকি হাসলেন মিস্টার আমান। হ্যাঁ চলবে, দুপুর পর্যন্ত থাকতে পারবে। বিজ্ঞাপনটা হাতে নিয়ে প্রায় ছুটে ঘর থেকে বেরোলো মুসা। পাশের বাড়ির লনে পানি দিল, অধৈর্য হাতে সাফ করলো মরা পাতা, শুকনো ডাল। তারপর সাইকেল নিয়ে চলল কিশোরদের বাড়িতে, অর্থাৎ সার্ভিস ইয়ার্ডে। সবুজ ফটক 1 দিয়ে ঢুকলো ভেতরে। কিশোরের ব্যক্তিগত ওয়ার্কশপে আরো 2টো সাইকেল দেখা গেল। তার মানে রবিন আর কিশোর আছে। ওগুলোর পাশে নিজেরটাও রেখে দিয়ে সুড়ঙ্গ দিয়ে হেডকোয়ার্টারে ঢুকলো সে। হাতের কাগজটা নেড়ে চেঁচিয়ে বলল, এই দেখো কি এনেছি। বলে চুপ হয়ে গেল। ডেস্কের কাছে দাঁড়িয়ে আছে কিশোর। রবিন হেলান দিয়ে রয়েছে একটা ফাইলিং ক্যাবিনেটে। দুজনের কাছে 2টো হলদে কাগজ, একই রকম। 5 মিনিট আগে এসেছি আমি, সেকেন্ড। রবিন বলল, তোমার মতোই সাংঘাতিক খবর নিয়ে। আমি সকালেই পেয়েছি, কিশোর বলল, ডাক বক্সে। আমার মনে হচ্ছে টাকা কামানোর আগ্রহ আমাদের 3জনেরই একই রকম। একটা আর্ম চেয়ারে প্রায় এলিয়ে পড়ল মুসা। আল্লাহ, কাজ করতে করতে বিরক্ত হয়ে গেছি। সত্যি সত্যি কাজ করলে কখনো বিরক্তি আসে না কারো, শুধরে দিল কিশোর। চেয়ারে বসলো। বড় জোর ক্লান্তি আসে, সেটাই হয়েছে আমাদের। বুঝতে পারছি জলদস্যুরা উদ্ধার করবে এবার। সহজ পথে টাকা উপার্জন, বিড়বিড় করল রবিন। কাদের গল্প বলবে? মুসা জিজ্ঞেস করল। কেন, অনেকেই তো আছে, জবাব দিল কিশোর। ফরাসি জলদস্যু দা বুচার্ডের কথা বলা যায়। ক্যালিফোর্নিয়ার ইতিহাসে বিখ্যাত হয়ে আছে সে। মাথা দোলালো মুসা। হ্যাঁ, এলডিআর বেলের কথাও বলতে পারি আমরা। পারি, একমত হলো রবিন। এরপর আছে
ডন সেবাস্টিয়ান আলভারেজ। বিখ্যাত আরেকজন আছে, কিশোর বলল। দ্য বুচারের পর উদয় হয়েছিলেন উইলিয়াম ইভান্স, বেগুনি জলদস্যু নামেই পরিচিত। মেরামত করে চালানো পুরনো গ্র্যান্ডফাদার ঘড়িটার দিকে তাকালো সে। তবে এসব গল্প এখানকার অনেকেরই জানা। বলতে হলে তাড়াতাড়ি যেতে হবে আমাদের, কেউ বলে ফেলার আগে। আবার ওয়ার্কশপে বেরিয়ে এলো ওরা। বেরিয়ে ডাক শুনল, কিশোর, ও কিশোর, কোথায় গেলি? মেরি চাচি, আঁতকে উঠল রবিন। নিশ্চয়ই অনেক কাজ জমিয়েছে। চেঁচাতে গিয়েও কণ্ঠস্বর খাদে নামিয়ে ফেলল মুসা। ফ্যাকাশে হয়ে গেছে কিশোরের মুখ। আজ আর কিছু করতে পারবো না, জলদি পালাও। মেরি চাচি ওয়ার্কশপে ঢোকার আগে সবুজ ফটক এক দিয়ে বেরিয়ে পড়ল তিনজনে। সাইকেল চালাতে চালাতে রবিন বলল, চিনি জায়গাটা, পুরনো স্প্যানিশ স্টাইলের চত্বর ঘিরে ইটের দেয়াল, একধারে কয়েকটা দোকান আছে, বেশিরভাগই এখন খালি। সেজন্যই হয়তো জায়গাটা বেছে নিয়েছে ওরা। বিজ্ঞাপন দিয়েছে যারা, তাদের কথা বলল কিশোর। সস্তায় পাবে, তাছাড়া ভিড়টিরও কম, আরামে ইন্টারভিউ নিতে পারবে। ডি লা ভিনা স্ট্রিটে উঠল ওরা। 1300 নম্বর ব্লকের কাছে থাকতেই চোখে পড়ল জনতার ভিড়। প্রতি মিনিটে বাড়ছে। রবিন যে দেয়ালটার কথা বলেছে তার ভেতরে ঢোকার কাঠের গেটটা বন্ধ। দেয়ালে বড় করে নম্বর লেখা রয়েছে 1312। চিন্তিত ভঙ্গিতে ভিড়ের দিকে তাকিয়ে কিশোর বলল, বড় মানুষ খুব কমই আছে, আজ কাজের দিন, অফিস আদালত সব খোলা, আসবে ওরাও, ছুটি হলে। আমাদের জন্য এই সময়টাই সুবিধে। পথের পাশের একটা লোহার রেলিংয়ে শেকল ঢুকিয়ে সাইকেলে তালা দিল তিনজনে। খুলে গেল কাঠের দরজা। বেরিয়ে এলেন একজন চটপটে মানুষ, সাদা চুল, পুরু গোঁফ দেখলে মনে হয় নাকের নিচে ছোটখাটো দুটো ঝোপ ঝুলে রয়েছে। মানুষটার ছোট্ট শরীরের তুলনায় বেঢপ আকার। গায়ে টুইডের জ্যাকেট, পরনে ঘোড়ার চড়ার উপযোগী পাজামা, পায়ে বুট, গলায় বাঁধা সিল্কের রুমাল, হাতে একটা বেত, ঘোড়া চালানোর সময় প্রয়োজন হয়। সবকিছু দেখে মনে হয় প্রাচীন অশ্বারোহী বাহিনীর একজন সৈনিক জ্যান্ত হয়ে উঠে এসেছে। ভিড়ের দিকে তাকিয়ে চাবুকটা তুললেন তিনি, চুপ করার নির্দেশ দিলেন। আমার নাম মেজর নিরেক, পাইরেটস সোসাইটি অফ জাস্টিসে আসার জন্য স্বাগত জানাচ্ছি সবাইকে। সবার কথাই শুনবো আমরা, তবে আজ এত বেশি চলে এসেছো, শুনে শেষ করতে পারবো না একদিনে। যারা কাছে থেকে এসেছো তারা ফিরে যাও, আরেকদিন এসো। রকি বিচের বাড়ি থেকে যারা এসেছো তারা শুধু থাকো। তীব্র হতাশার গুঞ্জন বয়ে গেল জনতার মাঝে। ঠেলাঠেলি ধাক্কাধাক্কি শুরু হয়ে গেল। দরজার কাছে পিছিয়ে গিয়ে পাল্লাটা লাগিয়ে দিলেন মেজর নিরেক। দরজার পিঠ দিয়ে দাঁড়িয়ে চিৎকার করে কথা বলার চেষ্টা করলেন তিনি, কিন্তু কেউ শুনতে চাইল না। ভীষণ হই হট্টগোলে চাপা পড়ে গেল তার কথা, নানা রকম প্রতিবাদ। ইয়ার কি পেয়েছে, আসতে বলে এখন চলে যাওয়ার কথা বলে। শয়তানি গুছিয়ে দেবো বেশি বেশি করলে। এসেছি ফিরে যাওয়ার জন্যে। আরো নানা রকম কথা গালাগাল হজম করতে হলো মেজরকে। 17-18 বছরের ছেলেগুলোই বাড়াবাড়ি করছে। তাদের দিকে বেত তুলে চেঁচিয়ে উঠলেন তিনি, এই ভাগো ফাজিলের দল। আরো রেগে গেল ওরা। একটা ছেলে এসে টান দিয়ে বেতটা কেড়ে নিতে চাইল। আরো কয়েকজন এগিয়ে এলো 3 দিক থেকে মেজরকে মারার জন্যে। রক্ত সরে গেল তার মুখ থেকে। চিৎকার করে সাহায্য চাইলেন, বাঁচাও রিগো, বাঁচাও। দেয়ালের ভেতর থেকে কেউ বেরোলো না। 3 দিক থেকে চেপে আসছে রেগে যাওয়া উত্তেজিত জনতা। বাঁচাও। আবার চিৎকার করলেন মেজর। এগিয়ে আসছে জনতা। রিগো, বাঁচাও। কিশোরের দিকে তাকালো মুসা। দেরি হয়ে যাচ্ছে, মেজরকে ভেতরে নিয়ে যাওয়া দরকার। বলেই আর দাঁড়ালো না সে। ছুটে গিয়ে এক লাফে চলল পার্ক করে রাখা একটা গাড়ির ছাদে। চেঁচিয়ে বলল, পুলিশ, পুলিশ আসছে। ঝট করে ফিরে তাকালো গেটের কাছে চলে যাওয়া কয়েকটা ছেলে। কিশোর আর রবিন ততক্ষণে প্রায় পৌঁছে গেছে মেজরের কাছে। চলো ভাগি, বলেই ছাদ থেকে লাফিয়ে নেমে রাস্তার দিকে দৌড় দিল মুসা। কয়েকটা ছেলে ছুটলো তার পেছনে, বাকিরা দাঁড়িয়ে রইল, দ্বিধা করছে। ধাক্কা দিয়ে কাঠের গেটটা ফাঁক করে ফেলল রবিন। আসুন স্যার, বলে ঠেলে মেজরকে সেই ফাঁকের মধ্যে ঢুকিয়ে দিল কিশোর। মেজরকে নিয়ে চত্বরে ঢুকে পড়ল দুজনে। খানিক পরে সেখানে এসে হাজির হলো মুসা। আর কেউ ঢুকে পড়ার আগেই ঠেলে বন্ধ করে দিল ভারী গেটটা। দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে হাঁপাচ্ছেন নিরেক। রিগো, গর্জে উঠলেন তিনি, গেল কোথায় শয়তানটা? অনেক কাল আগে বড় বড় পাথর বসিয়ে তৈরি করা হয়েছিল এই চত্বর। মাঝে মাঝে ফাঁক। সেখানে লাগানো হয়েছিল পিপুল আর
জ্যাকারান্ডা গাছের চারা, সেগুলো বড় হয়েছে এখন। ফুলের ঝাড়ে প্রায় ঢাকা পড়েছে উঁচু দেয়াল। উজ্জ্বল রঙের ফুল ফুটেছে। চত্বরের দূর প্রান্তে এক সারি দোকান, সবগুলোই খালি মনে হচ্ছে। নিঃসঙ্গ ছোট্ট একটা ট্রাক দাঁড়িয়ে আছে ওগুলোর সামনে। জ্যাকেটের পকেট থেকে লাল একটা রুমাল বের করে কপালের ঘাম মুছলেন মেজর। অনেক ধন্যবাদ তোমাদেরকে, পুলিশও চলে এসেছে, ধরে নিয়ে গিয়ে এখন গারদে ভরবে বেটাদের। হাসলো মূসা। পুলিশ আসেনি স্যার, ফাঁকি দিয়েছি ওদের ভয় দেখিয়ে দাঁড়ানোর জন্যে। তাই নাকি? সাংঘাতিক ছেলে তো তুমি। ভালো, তোমার গল্পই আগে শুনবো, যেখানেই থাকো না কেন। রিগো গেল কোথায় গাধাটা? হে রিগো, জলদি শুনে যাও। ওদের গল্প শুনতে রাজি হয়ে তাকে ধন্যবাদ দিল রবিন আর মূসা। কিন্তু কিশোর তেমন খুশি হতে পারল না। ভ্রু কুঁচকে বলল, বাইরের ওরা খুশি হবে না এ কথা শুনলে। না হলে না হোক, কয়েকটা বাচ্চার ভয়ে কাবু হয়ে যাব? অসম্ভব। রিগো, বলদটাকে নিয়ে আর পড়া গেল না, কোথায় গেল? ঝটকা দিয়ে খুলে গেল একটা দোকানের দরজা। বেরিয়ে এলো বিশাল দেহি এক লোক, যেন একটা ছোটখাটো হাতির বাচ্চা। বিচিত্র ভঙ্গিতে লাফিয়ে লাফিয়ে ছুটে এলো মেজরের দিকে। শোফরের পোশাক পরনে, লাগেনি ঠিক মতো, ছোট হয়েছে। গোল মুখটা দেখে বয়স বোঝার উপায় নেই। লালচে ঘন চুলের উপর বসানো শোফরের টুপিটাও ঠিকমতো লাগেনি, যেন অসহায় ভঙ্গিতে আঁকড়ে ধরে রেখেছে চুল, পড়ে যাওয়ার ভয়। নীল চোখে ভয়। সরি মেজর। এই গরু ছেলে কোথায়? আর একটু হলেই তো মেরে ফেলেছিল আমাকে। ছিলাম না, মানে এখানে ছিলাম না, কাজ করছিলাম, টেপ রেকর্ডারটা ঠিক করে রাখছিলাম। অযথা গালাগালি করছিল টনি, আপনার ডাক শুনতে পাইনি। তা শুনবে কেন? খেয়ে উঠলেন মেজর। এখন যাও, গিয়ে বলো ওদেরকে 10 মিনিটের মধ্যেই গেট খুলছি। লাইন দিয়ে দাঁড়াতে বলো, ভালো করে বুঝিয়ে বলে দেবে। শহর এলাকার মধ্যে থাকে এমন কারো ইন্টারভিউ নেওয়া হবে না আজ, শুধু শহরের সীমানার বাইরের। বাধ্য ছেলের মতো হেলে দুলে গেটের দিকে এগোলো রিগো। দরজা খুলতেই হই হই করে উঠল জনতা। মেজর আবার বেরোচ্ছেন ভেবে ছুটে আসতে যাচ্ছিল, কিন্তু রিগোকে দেখে থমকে গেল। হাসলেন নিরেক। ওকে দেখলেই অনেক গোলমাল থেমে যায়। থামবেই, বলল রবিন। আমার তো মনে হয় ট্যাঙ্ক থামিয়ে দেবার ক্ষমতা রাখে, মূসা বলল। তা বোধ হয় পারে। নাক দিয়ে খোঁত খোঁত করলেন মেজর। এসো আমার সঙ্গে। মাঝখানের একটা দোকানের কাছে ওদেরকে নিয়ে এলেন তিনি। বাইরের খালি ঘরের পেছনে ছোট আরেকটা ঘর। জানালা দিয়ে পেছনের চত্বর চোখে পড়ল, জংলা হয়ে আছে। তার ওপাশে উঁচু দেয়াল, সব কটা জানালাই বন্ধ, কাঁচ লাগানো। একটা জানালার নিচে বসানো এয়ার কন্ডিশনার মৃদু ঝিরঝির করছে। একটা ডেস্ক আর কয়েকটা ফোল্ডিং চেয়ার ছাড়া আর কোনো আসবাব নেই ঘরে। ডেস্কের ওপর রাখা একটা টেলিফোন, একটা টেপ রেকর্ডার নিয়ে ব্যস্ত একজন লোক। মাথায় কালো চুল, পরনে শ্রমিকের পোশাক। দেরি আছে? জিজ্ঞেস করলেন মেজর। মুখ না তুলেই মাথা ঝাঁকালো শুধু লোকটা। ওটা ঠিক করুক, নিরেক বললেন। এসো ততক্ষণ গল্প করি আমরা। আমাদের পাইরেট সোসাইটির কথা শুনবে? বেশ। ডেস্কের এক কোণে উঠে বসলেন তিনি। টেবিলে ঠুকলেন বেত। এই সোসাইটির প্রতিষ্ঠাতা ছিলেন আমার এক দাদা, আমার আপন দাদার ভাই। মস্ত ধনী ছিলেন তিনি। মূল লক্ষ্য জলদস্যুদের নিয়ে গবেষণা করা, তাদেরকে সাহায্য করা, তাদের পরিবারের উন্নতি করা। আমাদের এক পূর্বপুরুষ হামফ্রে নিরেকের ব্যাপারে খোঁজ খবর নিতে গিয়ে এই সোসাইটি প্রতিষ্ঠার ইচ্ছে জাগে তাঁর মনে। হামফ্রের নাম দিয়েছিল লোকে টাইগার নিরেক। প্রাইভেটিয়ার ছিলেন তিনি। ঔপনিবেশিক আমলে জাহাজ নিয়ে ঘুরে বেড়াতেন ক্যারিবিয়ান অঞ্চলে। প্রাইভেটিয়ার কাদেরকে বলে জানো তো? জানি, মাথা ঝাঁকালো রবিন। বেসরকারি লোক, তবে সরকারিভাবে অনুমতি দেয়া হতো যাদেরকে শত্রু জাহাজ লুট করার জন্যে। তা টাইগার নিরেক নাম কিন্তু কখনো শুনিনি। আমিও না, বিড়বিড় করল কিশোর। কোনো কিছু জানে না বলতে খুব খারাপ লাগে তার। ওই এলাকার সবচেয়ে বিখ্যাত একজনের নামই জানি আমি, জেনারেল জাঁ ল্যাফিটি।
টাইগার নিরেকও তার চেয়ে কম বিখ্যাত নন। মেজর নিরেক বললেন। ল্যাফিটির মতোই দেশপ্রেমিক। 1812 সালে রেভলিউশনারি ওয়ারে তিনি যোগ দিয়েছিলেন, কিন্তু ইতিহাস মনে রাখেনি তার কথা। দুজনেই প্রাইভেটিয়ার ছিলেন। নেরেক ইংরেজ জাহাজকে আক্রমণ করে তাদের অস্ত্রশস্ত্র রসদ কেড়ে নিয়ে গিয়ে জমা করতেন বিদ্রোহীদের ভাড়ারে, আর জেনারেল হামলা চালাতেন স্প্যানিশ জাহাজের ওপর। অ্যান্ড্রু জ্যাকসনের দলে থেকে ইংরেজদের সঙ্গে লড়াই করেছিলেন তিনি। নেরেক বা ল্যাফেটি কেউই কম ছিলেন না, অথচ একজনের কথা লোকে মনে রাখলো, আরেকজনের কথা বেমালুম ভুলে গেল। ইতিহাস যে কেন এই গোলমালটা করে বুঝি না। এই ব্যাপারটাই খারাপ লেগেছিল আমার দাদার। লাখ লাখ ডলার খরচ করে এই সোসাইটি প্রতিষ্ঠা করলেন, বই পুস্তিকা প্রকাশ করলেন, সেসব বইতে লিখলেন সেই সব লোকেদের কথা যাদেরকে এড়িয়ে গেছে ইতিহাস। কিন্তু শুরু করতে যাচ্ছিল কিশোর, তার কণ্ঠে সন্দেহের সুর। থামিয়ে দিলেন মেজর, বললেন, শুনলে অবাক হবে ইয়াংম্যান, বছরের পর বছর আমার দাদা সারা দুনিয়া চষে বেরিয়েছেন ওরকম মানুষের খোঁজে। তাদেরকে অনেক বড় করে তুলে ধরেছেন। তার সেই অসমাপ্ত কাজটাই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমি। আমি বুঝেছি ক্যালিফোর্নিয়ার ওরকম হিরো অনেক আছে, দেশের জন্য যারা ডাকাত হয়েছে। এই টনি, হলো? মাথা ঝাঁকালো লোকটা। মেজর বললেন, কে আগে শোনাবে? আমি, মুসা বলল। ডাকাত এল ডিয়াবলোর গল্প বলবো আমি। আগে বলার ইচ্ছা ছিল কিশোরের, থেমে গেল, বসে পড়ল রবিনের পাশের চেয়ারটায়। মুসার মুখে আরেকবার শুনতে লাগলো মেক্সিকান জলদস্যু ডিয়াবলোর বীরগাথা। মেক্সিকান যুদ্ধের সময় কি করে আমেরিকান অনুপ্রবেশকারীদের বাধা দিয়েছিল। কিন্তু মুসা অর্ধেকও বলে সারতে পারল না। তাকে থামিয়ে দিলেন মেজর, বলেন, বলো, আমাদের সোসাইটির জন্য চমৎকার সিলেকশন, কাজে লাগবে এল ডিয়াবলো, তাকে তুলে ধরা উচিত। এরপর কে বলবে? শুরু করে দিল কিশোর। আমি দুজনের কথা বলবো। একজন ফরাসি প্রাইভেটিয়ার হিপোলাইট দ্য বুচার, আর একজন তার চাকর উইলিয়াম এভান্স, পরে যার ডাকনাম হয়ে যায় বেগুনি জলদস্যু। ফরাসি জাহাজের ক্যাপ্টেন ছিলেন দ্য বুচার্ড, পরে আর্জেন্টিনা সরকারের চাকরি নিয়ে নেন। 1818 সালে যুদ্ধে নেমেছিল দেশটা। তার জাহাজের নাম ছিল সান্তা রোজা। মাঝি মাল্লা আর যোদ্ধা মিলিয়ে লোক ছিল 285 জন। 10টা দেশ থেকে জোগাড় করেছিলেন ওদেরকে। স্প্যানিশ জাহাজ আর ঔপনিবেশিকদের ওপর হামলা চালাতে পাঠানো হয়েছিল তাকে। আলটা ক্যালিফোর্নিয়ার স্প্যানিশ ঔপনিবেশিকদের চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিলেন তিনি। জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেন মন্টিরে অঞ্চল। পাবলো সোলার গভর্নরকে পরাজিত করেন, তারপর আসেন লস অ্যাঞ্জেলেসে হামলা চালাতে। গুড, ভেরি গুড, হাততালি দিলেন মেজর। রবিনের দিকে ফিরে বললেন, তুমি কিছু বলবে? হঠাৎ বাধা পেয়ে থমকে গেল কিশোর, চোখ মিটমিট করছে। মেজরের এই আচরণে খুবই অবাক হয়েছে সে। মুসার দিকে তাকালো, সেও তাকিয়ে আছে তার দিকে। ডন সেবাস্টিয়ান আলভারেজের গল্প আরম্ভ করলো রবিন, কিন্তু মাঝপথে আসার আগেই অনেক আগে হাত তুললেন মেজর। দারুণ, চমৎকার, ভালো ভালো গল্প নিয়ে এসেছে তোমরা। টেপে রেকর্ড করে রেখেছি নিক, পরে আবার বাজিয়ে শুনবো আমরা, তারপর যোগাযোগ করবো তোমাদের সঙ্গে। যোগাযোগ করবেন? ভ্রু মুচকাল মুসা। কিন্তু বিজ্ঞাপনে লিখেছেন। হেসে কিশোরকে থামিয়ে দিলেন মেজর। আমরা ওটুকু শুনে ঠিক করবো কার গল্প নেওয়া যায়, তারপর পুরো গল্প শোনার জন্য ডেকে পাঠাবো। 1 ঘন্টার জন্য $25, কম তো না। ভালো মতো না শুনে দেই কি করে, তোমরাই বলো। ও হ্যাঁ, যাওয়ার সময় রিগোকে বলো পরের জনকে পাঠিয়ে দিতে প্লিজ। মেজরের ব্যবহারে থ হয়ে গেছে 3 গোয়েন্দা। গেটের বাইরে বেরিয়ে রিগোকে জানালো তার মনিবের নির্দেশ। সারি দিয়ে অপেক্ষা করছে গল্প বলিয়েরা। তাদের পাশ দিয়ে ধীরে ধীরে এগোলো ওরা। সাইকেলগুলো ঠিক মতোই রয়েছে। প্রথমে মুখ খুলল মুসা, বিষ ছাড়ল। আমাদেরকে ঠগিয়েছে, জ্বলে উঠল রবিন। বিজ্ঞাপনে বলেছে অন্য কথা, যে কেউ গল্প শোনালেই টাকা দেবে বলেছে। আর মনে মাথা নাড়ল কিশোর, ভাবছে কিছু। প্রতিবাদ করা উচিত ছিল, রবিন বলল। শুরু করেছিলামই তো, বলল মুসা। পাত্তাই দিল না। হ্যাঁ, বড়দেরকে এভাবে ঠকাতে পারতো না, আমরা ছেলে মানুষ বলেই। বড়দেরকে টাকা দিলে তখন গিয়ে ধরবো মেজরকে।
দুই সহকারীর মুখোমুখি হলো গোয়েন্দা প্রধান। চলো, মেজরের ওপর নজর রাখবো। সাইকেলগুলো যেখানে আছে সেখানেই রেখে দৌড়ে দেয়াল ঘুরে চত্বরের পেছনে চলে এলো তিন গোয়েন্দা। দেয়ালে চড়ে বসলো দোকানগুলোর পেছনে। পুরনো একটা ওক আর একটা জ্যাকারেন্ডার ডালপাড়া ছড়িয়েছে। ওসবের আড়ালে মোটামুটি লুকিয়ে থেকে দৃষ্টি মিলল মেজরের ঘরে। আরেকটা ছেলের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে, জানালা বন্ধ, তারপর এয়ার কুলারের গুঞ্জন। ভেতরের কথা কিছুই শুনতে পেল না গোয়েন্দারা, তবে কি ঘটছে আন্দাজ করতে একটু অসুবিধা হলো না। দেখো, নিচু গলায় বলল মূসা। তিনজনেই দেখল। ঘরের ছেলেটার চোখে হঠাৎ বিস্ময় দেখা দিয়েছে। তর্ক শুরু করলো। এর একরকম জোর করেই তাকে ঠেলে বের করে দিলেন মেজর। মাথা তোলালো রবিন। শুধু আমাদের সঙ্গে এরকম করেনি। কিশোর বলল, এই টনির ওপর চোখ রাখো। রাখছি তো। মূসা বলল, আর কি দেখবো? দেখোই না কি করে। 15-16 বছরের একটা ছেলে ঘরে ঢুকলো, কথা বলতে আরম্ভ করলো। কয়েক মিনিট শুনেই তাকে বের করে দিলেন মেজর। ছেলেটা বেরিয়ে যেতেই টেপ রেকর্ডারের একটা বোতাম টিপল টনি। কিছুক্ষণ বিরতি দিয়ে আবার আরেকটা বোতাম টিপে মাইক্রোফোনটা রেডি করলো। পরের ছেলেটা যখন এলো আবার ঘুরতে শুরু করেছে মেশিনের টেপ। রিওয়াইন্ড করে নিয়ে আবার রেকর্ড করছে, মূসা বলল ধীরে ধীরে। কি দেখতে বললে বুঝলাম না। বুঝেছি বলে উঠল রবিন। বারবার একই কাজ করছে, একটা ফিতাকেই টেনে টেনে বারবার তাতে রেকর্ড করছে। এবং যোগ করলো কিশোর, আগের বার যেটা রেকর্ড করেছে পরের বারই সেটা মুছে ফেলছে। মুছে ফেলছে? হ্যাঁ, হয়ে গেছে মূসা। তার মানে আমরা যা বলে এসেছি সেসবও মুছে ফেলেছে? কারো কথাই রাখছে না সেকেন্ড, সব মুছে ফেলেছে। তাহলে আবার ডাকবে কিভাবে? ডাকবে না, জবাব দিল রবিন। ভালো প্রশ্ন করেছ, কিশোর বলল। কেন? সতর্ক হয়ে গেল সে। এই একজন বড় মানুষ, দেখা যাক এইবার নতুন কিছু করে কিনা। একই ভঙ্গিতে একই হাসি দিয়ে লোকটাকে স্বাগত জানালেন মেজর। টেপ রিওয়াইন্ড করেছে টনি। লোকটাও বেশিক্ষণ গল্প বলতে পারল না। ছেলেদের মতোই বের করে দেয়া হলো তাকেও। আসলে মেজর যে মিছে কথা বলছেন কেউই বুঝতে পারছে না, বিড়বিড় করে বলল কিশোর। সবাই ভাবছে আবার ডাকা হবে তাদেরকে। তার মানে ফাঁকিবাজি? রবিন বলল। কিন্তু কেন? মাথা নাড়ল কিশোর। বুঝতে পারছি না, বিজ্ঞাপন করে ডেকে নিয়ে আসা হলো সবাইকে, চেপে কথা তুলে আবার মুছে ফেলছে। অবাক কাণ্ড। নিচে ঠোঁটে ঘন ঘন চিমটি কাটতে লাগলো সে। একসাথে দুজন ঢুকলো মেজরের ঘরে। একজন লম্বা, রোগা, দাঁড়িয়ে আছে, পরনে জাহাজের ক্যাপ্টেনের ইউনিফর্ম। ছোট একটা ছেলের হাত ধরে ঢুকেছেন তিনি। ওদেরকে দেখে চঞ্চল হয়ে উঠলেন মেজর। হঠাৎ যেন বড় বেশি আগ্রহী মনে হলো তাকে। ক্যাপ্টেনের সাথে হাত মেলালেন তিনি। বাচ্চাটার গাল টিপে আদর করলেন। দুজনকে আদর করে এনে বসালেন চেয়ারে। মাইক্রোফোন মুখের কাছে এনে যখন কথা বলতে লাগলেন ক্যাপ্টেন, উৎসুক হয়ে তার দিকে তাকিয়ে রইল মেজর। নবাগতের দিকে তাকিয়ে থাকতে থাকতে রবিন বলে উঠল, ছেলেটাকে চিনতে পেরেছ? আমাদের স্কুলে পড়ে, নিচের ক্লাসে। ক্যাপ্টেন নিশ্চয়ই তার বাবা। জাহাজের ক্যাপ্টেন মনে হচ্ছে, মূসা বলল। অনেকটা তাই। পাইরেটস কেভে বেগুনি জলদস্যুদের আড্ডার নাম শুনেছ? শুনেছি, ডিজনিল্যান্ডের মতোই আর একটা, তবে খুব সামান্য ব্যাপার। জাহাজে করে যেতে হয়, জলদস্যুদের কি কি সব দেখায়, ব্যাস। মাথা ঝাঁকালো কিশোর। আমিও শুনেছি, কবছর হলো খুলেছে, এখনো তেমন পরিচিত হয়নি। ব্যবসাও হচ্ছে না, রবিন বলল। বেগুনি জলদস্যু বিশেষজ্ঞ বলা হয় ক্যাপ্টেন ফিলিপকে। একবার আমাদের স্কুলে লাইব্রেরিতে একটা ছোটখাটো লেকচার দিয়েছিলেন তার উপর। তোমরা সেদিন ছিলে না। আরে, মেজর বেরিয়ে যাচ্ছে, মূসা বলল। মাইক্রোফোনের সামনে বসে তখনও গল্প বলে যাচ্ছেন ক্যাপ্টেন ফিলিপ। পাশে বসে আছে তার ছেলে পিটার। মিনিট খানেক পরে রাস্তার দিক থেকে শোনা গেল সম্মিলিত চিৎকার। আবার কোনো কারণে রেগেছে গল্প বলিয়েরা। দেয়াল থেকে নেমে পড়ল মূসা। ঝোপের আড়ালে থেকে দেয়াল ঘেঁষে এগুলো কি হয়েছে দেখে আসার জন্যে। কয়েক মিনিট পরে ফিরে এলো উত্তেজিত হয়ে। সবাইকে ভাগিয়ে দিচ্ছেন মেজর। গেটের ওপর নো মোর ইন্টারভিউ লেখা সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছি রিও। আজ আর কোনো সাক্ষাৎকার নেওয়া হবে না,
আবার ফাঁকি দেওয়া হলো গল্প বলিয়েদের। ফিরে এলেন মেজর। পেছনে পেছনে এলো হাতির বাচ্চা রিগো। অন্তত মুসার কাছে লোকটাকে সেরকমই লাগছে। ইশারায় তাকে কথা বলতে মানা করলেন নিরেক। খাইছে, ক্যাপ্টেনের গল্প ঠিকই রেকর্ড করা হচ্ছে, পুরোপুরি। বুঝেছি, আচমকা চিৎকার দিয়ে কণ্ঠস্বর খাদে নামিয়ে ফেলল রবিন। কেউ শুনে ফেলল কিনা তাকিয়ে দেখলো আশেপাশে। ক্যাপ্টেন ফিলিপ বেগুনি জলদস্যুর বিশেষজ্ঞ। নিরেক শুধু বেগুনি জলদস্যুর গল্পই চান, সেজন্য আর সবাইকে ভাগিয়ে দিয়েছেন। না, মনে করিয়ে দিল কিশোর, বেগুনি জলদস্যুর গল্প আমিও বলতে চেয়েছিলাম, শোনেননি। হয়তো খেয়ালই করেননি, মুসা যুক্তি দেখালো। কিংবা গুরুত্ব দেননি, বলল রবিন। কারণ মেজর জানেন ক্যাপ্টেন ফিলিপ বললে অনেক বেশি বলতে পারবেন, তাকেই তা দরকার ছিল। তাহলে তার বাড়িতে গিয়ে কেন বললেন না যে গল্প শুনতে চাই? কিশোরের জিজ্ঞাসা। কেন এত সব ঝামেলা করতে গেলেন? কি জানি, গাল চুলকাল রবিন। টাকা বাঁচানোর জন্য কিশোর, মুসা বলল। বাবা বলে যদি সস্তায় কিছু পেতে যাও পত্রিকায় বিজ্ঞাপন দাও, অনেকে হাজির হবে, দরদাম করার সুযোগ পাবে। রবিনের কথাই ঠিক, ক্যাপ্টেনের মুখে এই গল্পটা শুনতে চেয়েছেন নিরেক, কায়দা করে ডেকে এনেছেন পুরো গল্পটা শোনার জন্য, কম পয়সায়। এটা অবশ্য হতে পারে। এই যুক্তিটাও তেমন জোরালো মনে হলো না কিশোরের। সাক্ষাৎকার ওদিকে চলছে। 11:30টায় ঘড়ি দেখলেন ক্যাপ্টেন। চেয়ার থেকে উঠতে গেলেন, তাকে আবার বসিয়ে দিলেন নিরেক। পকেট থেকে টাকা বের করে দিলেন। নিতে আপত্তি করলেন ফিলিপ। জোর করেই তার হাতে টাকাটা গুঁজে দিলেন মেজর। বারবার হাত ধরে ঝাঁকালেন। পিটারের মাথায় হাত বুলিয়ে আদর করলেন। এগিয়ে দিতে গেলেন দুজনকে। টপাটপ লাফিয়ে দেয়াল থেকে নেমে পড়ল 3 গোয়েন্দা। ঝোপের আড়ালে আড়ালে ছুটল চত্বরের সামনের দিকে। গেটের ফাঁক দিয়ে দেখলো রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা পুরনো একটা পিকআপ ট্রাকের দিকে এগিয়ে যাচ্ছেন ফিলিপ আর পিটার। গাড়িটার রং বেগুনি। পাশে সোনালী অক্ষরে বড় করে লেখা রয়েছে, বেগুনি জলদস্যুর আড্ডা, একদিনের জন্য জলদস্যু হন। গেটের কাছে দাঁড়ানো মেজরের দিকে ফিরে বললেন ফিলিপ, তাহলে রাতে দেখা হচ্ছে 9টায়। বেগুনি পিকআপে করে চলে গেলেন ফিলিপ আর পিটার। আজ রাতে? ফিসফিস করে বলল মুসা। নিশ্চয়ই বেগুনি জলদস্যুর সমস্ত গল্পটা শুনতে চান মেজর, অনুমান করল রবিন। কিন্তু থেমে গেল কিশোর। চত্বরে দাঁড়ানো একটা ছোট ট্রাকের ইঞ্জিন গর্জে উঠেছে। জ্বালিয়ে নিয়ে বেরিয়ে গেল টনি। গেটটা লাগিয়ে দিয়ে দোকানের পেছনের ঘরে ফিরে এলেন মেজর আর রিগো। ঝোপের আড়ালে আড়ালে আবার আগের জায়গায় চলে এলো 3 গোয়েন্দা। দেখলো টেবিলে কি যেন রেখে ঝুঁকে দেখছেন মেজর আর রিগো। দলিল না ছবি? মুসার প্রশ্ন। নকশা টকশা হতে পারে, রবিন বলল। আরো কাছে থেকে দেখতে যাবে ছেলেরা, এই সময় চত্বরে গাড়ির ইঞ্জিনের শব্দ হলো। নতুন আরেকজন লোক এসে ঢুকলো দোকানে। খাটো, মোটা, মাথায় একটা রোঁয়াও নেই, পুরোপুরি টাক। নাকের নিচে মস্ত বেমানান গোঁফ। উত্তেজিত ভঙ্গিতে মেজরের পাশে দাঁড়িয়ে আঙুল দিয়ে টেবিলে রাখা জিনিসটা দেখাতে লাগলো। খানিক পরেই হাসতে শুরু করলো। তাতে যোগ দিলেন মেজর। রিগোকেও খুশি দেখাচ্ছে। বন্ধ জানালার কারণে এবারও ভেতরের কথা শুনতে না পেরে হতাশ হয়ে পড়ল 3 গোয়েন্দা। এগিয়ে গিয়ে বোতাম টিপে টেপ রেকর্ডার লাগানো ক্যাসেটের ফিতাটা রিওয়াইন্ড করতে লাগলেন মেজর। কিশোর, মুসা বলল, এটাতেই রেকর্ড করেছিল না ক্যাপ্টেনের কথা? মুসার মুখের দিকে তাকালো একবার কিশোর আর রবিন। পরক্ষণেই মাথা ঘোরালো টেপ রেকর্ডারের দিকে। রিওয়াইন্ডিং চলছেই এখনো। ওটাতেই হবে, রবিন বলল উত্তেজিত কণ্ঠে। টনি ক্যাসেটটা বের করেনি, আমি খেয়াল করেছি। ক্যাপ্টেনের সাথে সাথে 3 জনই বেরিয়ে গিয়েছিল, ঘরে আর কেউ ছিল না। মেজর আর রিগো ফিরে এসেও মেশিনটার কাছে যায়নি। চোখ মিটমিট করলো বন্ধুদের দিকে তাকিয়ে। ক্যাপ্টেনের কথাও মুছে ফেলেছে? তার মানে, গম্ভীর হয়ে বলল কিশোর, বেগুনি জলদস্যুর কাহিনীও চায় না ওরা। কিন্তু ক্যাপ্টেনের কথা তো শুনলো, মুসা বলল। তার কথা শোনার জন্য ভাগিয়ে দিল সবাইকে, বলল রবিন। এমনকি টাকাও দিল, কিশোর বলল। উদ্দেশ্য যাই হোক, সেটার সঙ্গে ক্যাপ্টেন ফিলিপ আর পিটারের সম্পর্ক আছে। কিন্তু উদ্দেশ্যটা কি? ঘটছেই বা কি? রবিনের সঙ্গে সুর মেলাল মুসা। সেটাই, কিশোর বলল, জানার চেষ্টা করব আমরা। চলো বাড়ি যাই, খিদে পেয়েছে।
বিকেলে আবার আসবো, নজর রাখবো মেজর আর তার লোকজনের ওপর। ক্যাপ্টেন ফিলিপের সঙ্গেও কথা বলবো। হাসি ফুটল তার মুখে। মনে হচ্ছে নতুন আরেকটা কেস পেয়ে গেল তিন গোয়েন্দা। তবে সেদিন আর মেজরের ওখানে যেতে পারল না তিন গোয়েন্দা। ইয়ার্ডে ফিরতেই রাশেদ পাশা বললেন তার সঙ্গে যেতে হবে কিশোরকে। স্যান লুইস অ্যাবিসপোতে অনেক পুরনো মাল রেখে এসেছেন, সেগুলো কিনবেন। রবিনকেও আটকে দিলেন লাইব্রেরিয়ান, যেখানে সে পার্ট টাইম চাকরি করে। একজন কর্মচারী অসুস্থ হয়ে পড়ায় বাড়তি কাজ করতে হলো রবিনকে। মুসাকে আটকালেন তার মা। গ্যারেজ আর তার আশপাশটা পরিষ্কার করা হয় না অনেকদিন, লাগিয়ে দিলেন সেই কাজে। 2 দিন পর রেহাই পেল তিনজনেই। সকাল 11টায় এসে মিলিত হলো হেডকোয়ার্টারে মেজর নিরেকের অদ্ভুত আচরণের ব্যাপারে আলোচনার জন্য। কাল রাতে যাওয়ার সুযোগ পেয়েছিলাম, কিশোর বলল। গিয়ে দেখি ক্যাপ্টেন ফিলিপ আর পিটারের কথা রেকর্ড করছেন মেজর। দ্রুত আলোচনায় ঠিক হলো সাইকেল নিয়ে পাইরেটস কেভে যাবে কিশোর আর মুসা, আর তিন গোয়েন্দার নতুন আজব আবিষ্কারটা বয়ে নেবে রবিন। এটা একটা অদৃশ্য অনুসরণের যন্ত্র, বলল কিশোর। যাকে চাই সে চোখের আড়ালে থাকলেও খুঁজে বের করে ফেলতে পারবো। ছোট্ট যন্ত্রটা হাতে নিয়ে দেখতে লাগলো মুসা। একটা পকেট রেডিওর সমান, ভেতরে একটা ধাতব পাত্র রয়েছে, তাতে ঘন এক ধরনের তরল পদার্থ ভরা। নিচের দিকে একটা সরু টিউব, চোখে ওষুধ দেওয়ার ড্রপারের মতো জিনিস। ড্রপারের ভেতরে একটা খুদে বাল্ব রয়েছে। বাক্সের একপাশে একটা শক্তিশালী চুম্বক লাগানো। কি করে কাজ করে এটা কিশোর? রবিন জিজ্ঞেস করল। অদৃশ্য চিহ্ন রেখে যাবে এটা, বুঝিয়ে বলল কিশোর। আমাদের ছাড়া আর কারো চোখে পড়বে না। যে কোনো যানবাহনের ধাতব বডিতে চুম্বকের সাহায্যে আটকে দিতে পারবো যন্ত্রটা। ভেতরের তরল কেমিক্যাল সাধারণভাবে দেখা যায় না, অতি বেগুনি আলো ফেলতে হয়, আলট্রাভায়োলেট লাইট যাকে বলে। ড্রপারের মাথার কাছে লাগানো ভাল্বটা নির্দিষ্ট সময় পরপর সরে গিয়ে 1 ফোঁটা করে কেমিক্যাল ছেড়ে দেবে বাইরে। মাটিতে পড়বে জিনিসটা, আর সুন্দর এক সারি চিহ্ন রেখে যাবে। হাতে আলট্রাভায়োলেট টর্চ থাকলে ওই চিহ্ন ধরে অনুসরণ করে যাওয়া খুবই সহজ। তার মানে আলট্রাভায়োলেট টর্চও আছে আমাদের কাছে? নিশ্চয়ই, হেসে বলল কিশোর। ছোট একটা টর্চ বের করে দিল রবিনের হাতে। সাধারণ টর্চের মধ্যে দেখতে, শুধু বাল্ব অদ্ভুত। এটা থেকেই বেরোবে আল্ট্রাভায়োলেট লাইট? উসখুস করে জিজ্ঞেসই করে ফেলল মুসা। ওটা কি ধরনের আলো কিশোর? ক্লাসে নিশ্চয়ই পড়িয়েছে, আমি বোধহয় অ্যাবসেন্ট ছিলাম। সাধারণ আলোর চেয়ে এই আলোর তরঙ্গ দৈর্ঘ্য খাটো, ব্যাখ্যা করল রবিন। ব্ল্যাক লাইট বা কৃষ্ণ আলোককেও বলা হয় একে। অন্ধকারে কোনো কিছুর উপরে আলো ফেললে এক ধরনের বিচিত্র আভা দেখা যায়, নামটা হয়েছে সে কারণেই। আরেকটা ব্যাপার, যে জিনিসের উপর ফেলবে সেই জিনিসটা দেখা যাবে, কিন্তু আলোক রশ্মি দেখা যাবে না। ইনফ্রারেড লাইটের মতো, তাই না? তবে ওটা শুধু রাতে কাজ করে, আল্ট্রাভায়োলেট কি দিনেও কাজ করে? মানে দেখা যাবে এটা দিয়ে? যাবে, তবে রাতের মতো অত উজ্জ্বল হবে না, চিহ্নগুলো স্পষ্ট হবে না। এতে বরং সুবিধেই, আশেপাশে কেউ থাকলে তার চোখ এড়ানো সহজ হবে। রবিন মেজরের গাড়িতে যন্ত্রটা লাগিয়ে দেবে, তারপর সাইকেল নিয়ে অনুসরণ করবে চিহ্ন। যন্ত্রের কন্টেইনারে লিকুইড কেমিক্যাল যা ভরা আছে তাতে অন্তত 2 ঘন্টা চলবে। তার মানে বহুদূর পর্যন্ত অনুসরণ করতে পারবে গাড়িটাকে। বসে আছি কেন তাহলে, চলো। হ্যাঁ চলো। যন্ত্র আর টর্চ একটা ব্যাকপ্যাকে ভরে ব্যাগটা পিঠে বেঁধে নিল রবিন। 2 সুড়ঙ্গ দিয়ে বেরিয়ে এলো তিনজনে। সাইকেল রাখা আছে ওয়ার্কশপে, নিয়ে বেরিয়ে পড়লো ওরা। রবিন রওনা হয়ে গেল শহরের দিকে। কিশোর আর মুসা চলল উত্তরে, শহরের প্রান্ত সীমানার দিকে। সাগরের সীমানাও শুরু হয়েছে ওখান থেকেই। মনের ভাবটা মুসার কাছে প্রকাশ করেই ফেলল কিশোর। ব্যাপারটা কাকতালীয় মনে হচ্ছে আমার কাছে, বুঝলে। শহরের ভেতরে কারো গল্প শুনতে চাইলেন না মেজর, শুধু শহর এলাকার বাইরে। আরেকটা সেট আপ, চালাকি, ক্যাপ্টেন ফিলিপকে ধরার জন্য, ঠিক না? হতে পারে। রকি বিচের কয়েক মাইল উত্তরে উপকূল রেখা বরাবর একটা ছোট খাঁড়ির নাম পাইরেটস কেভ। ছোট্ট একটা গ্রাম আছে ওখানে, অল্প কয়েকটা ঘর আর দোকানপাট আছে, কিছু মাছ ধরা নৌকা আর জাহাজ আছে, আর আছে একটা এয়ার ট্যাক্সি সার্ভিস। সাইকেল চালিয়ে সাগরের তীরে চলে এলো কিশোর আর মুসা। খাঁড়ির কাছাকাছি আসতে চোখে পড়ল কাঁচা হাতে আঁকা একটা সাইনবোর্ড। বেগুনি জলদস্যুর আড্ডা, ছোট বড় সবার জন্যই চমৎকার অ্যাডভেঞ্চার। একটা কারখানার বাড়ির পরেই এই ট্যুরিস্ট অ্যাট্রাকশন।
আড্ডাটা গড়ে তোলা হয়েছে খাঁড়ির মাঝে একটা ছোট্ট উপদ্বীপে। মূল ভূখণ্ডের দিকটায় কাঠের পুরনো বেড়া, বেড়ার বাইরে দুটো জায়গায় গাড়ি পার্ক করার ব্যবস্থা করা হয়েছে। যে পথ ধরে চলছে কিশোরেরা তার ডানে ঘন গাছের এক টুকরো জঙ্গল, তার উপাশেও বেড়া। দুটো পার্কিং লটে প্রচুর ধুলো, অল্প কয়েকটা গাড়ি দাঁড়িয়ে আছে এই সকালবেলা। গেটের বাইরে টিকিট বুথের কাছাকাছি বসে সোডা খাচ্ছে কয়েক জোড়া দম্পতি। তাদের বেয়ারা বাচ্চাগুলো চেঁচামেচি করছে, মারামারি করছে। দুটো ছেলে একে অন্যকে ল্যাং মেরে ফেলে দেওয়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। বুথের ওপরে একটা কাঠের সাইনবোর্ডে পাইরেট শো এর সময় লেখা রয়েছে। ব্ল্যাক ভালচার এর যাত্রার সময় প্রতিদিন 12টা, 1টা, 2টা, 3টা, 4টা। বুথের ভেতরে বসে আছে একজন গাঁট্টা গোটা লোক। অনবরত বাতাসের মধ্যে কাটিয়ে মুখের চামড়ার এমন অবস্থা হয়েছে দেখে আর এখন বোঝার উপায় নেই বয়স কত। ডোরা কাটা একটা নাবিকের শার্ট পরেছে সে, চোখে লাগিয়েছে কালো কাপড়, অন্ধরা যেমন লাগায়। মাথায় লাল রুমাল বাঁধা, উচ্ছ্বসিত কণ্ঠে বলে চলেছে, ভাবলেই গায়ের লোম খাড়া হয়ে যায় দর্শক বৃন্দ, কল্পনাই করতে পারবেন না কতখানি রোমাঞ্চকর এই অভিযান। নিশ্চয়ই লিখে মুখস্থ করে নিয়েছে এই বক্তৃতা, ভাবল কিশোর। লোকটা বলছে, বেগুনি জলদস্যুদের আড্ডায় এসে একদিনের জন্য জলদস্যু হয়ে যান সবাই। জাহাজে পাল তুলে দিয়ে বেরিয়ে পড়ুন পাইরেটস কেভে। মাথার উপর তুলবে কালো পতাকা, তাতে মরার খুলির নিচে হাড়ের ক্রস আঁকা। অদ্ভুত দেখতে একটা স্কোয়ার রিগার টাইপের জাহাজ জলদস্যুরা যেরকম পছন্দ করত। আর তার নামেই বাকি পাহাড় দেখুন, ব্ল্যাক ভালচার, কালো শকুন। কেমন গা ছমছম করে না? দ্বীপে দ্বীপে দেখবেন লড়াই চলছে, বারুদের গন্ধ বাতাসে ভাসছে, আপনিও পাবেন সেই গন্ধ। নিজের চোখে দেখবেন কি করে আক্রমণ করে জলদস্যুরা। আর মাত্র কয়েকটা টিকিট বাকি, 20 মিনিটের মধ্যেই ছাড়বে ব্ল্যাক ভালচার। পেছনে পড়ে থাকবেন না, হেলায় সুবর্ণ সুযোগ হারাবেন না। আসুন, জলদি আসুন। অবাক হয়ে এদিক ওদিক তাকালো দম্পতিরা। এত টিকিট কারা কিনে ফেলল? যে অল্প মাত্র কয়েকটা বাকি আছে। কাউকেই চোখে পড়লো না, শুধু ওরা ছাড়া। তবে দেরিও করলো না, উঠে গিয়ে লাইন দিল টিকিট কাউন্টারের সামনে। দলে গিয়ে দাঁড়ালো কিশোর আর মুসা। যখন কিশোরের পালায় এলো, জানালার কাছে মুখ নিয়ে গিয়ে বলল সে, ক্যাপ্টেন ফিলিপের সঙ্গে দেখা করতে চাই ভাই, খুব জরুরি। লোকটার একটা মাত্র চোখে তাকিয়ে রয়েছে কিশোরের দিকে। শোয়ের সময় ক্যাপ্টেন কারোর সঙ্গে দেখা করেন না। কিন্তু তর্ক শুরু করলো কিশোর, শো তো এখনো। ক্যাপ্টেন এখন জাহাজে। মারিয়া! উঠে পড়লো কানা নাবিক, চলে গেল বুধের পেছনের ঘরে। প্রায় দৌড়ে এসে তার জায়গায় বসলো 18-19 বছরের একটা মেয়ে। জলপাই রঙের চামড়া, মুখের কালো চুল, বেনি করেছে। কটা? কিশোরকে জিজ্ঞেস করলো মারিয়া, কথা স্প্যানিশ টান। ক্যাপ্টেন ফিলিপকে দরকার মিস, এক্ষুনি। বুঝলাম না, কটা টিকিট? দুটো? কেমন যেন অনিশ্চিত শোনালো মেয়েটার কণ্ঠ। ওই বললে হবে না কিশোর, পেছন থেকে বলে উঠল মুসা। কি করবে? কি আর করবো, টিকিটই কাটতে হবে। জাহাজে উঠে ক্যাপ্টেনের সঙ্গে দেখা করতে হবে আর কি। টিকিট কেটে চওড়া একটা গেটের দিকে এগোলো দুজনে। কাঠের ফ্রেমে কাঁটা তারের বুনন দিয়ে তৈরি করা হয়েছে পাল্লা। দুটো পাকা নিচু বাড়ির মাঝখান দিয়ে চলে গেছে পথ, একেবারে ডক পর্যন্ত। ডকে বাঁধা রয়েছে জাহাজটা, ব্ল্যাক ভালচার। কাঠের সিঁড়ি নামিয়ে দেওয়া হয়েছে যাত্রীদের জন্য। 2 মাস্তুলের পালতোলা প্রাচীন স্কোয়ার রিগার জাহাজের মতো করে তৈরি করা হয়েছে, কালো রং। প্রধান মাস্তুলে উঠছে কালো জলি রজার পতাকা, তাতে জলদস্যুদের কুখ্যাত চিহ্ন আঁকা রয়েছে, মরার খুলি আর হাড়ের ক্রস। গেটের অন্য পাশে চলে এলো 2 গোয়েন্দা। নিচু বাড়িগুলো বোধহয় আস্তাবল ছিল একসময়, পরে গ্যারেজ হিসাবে ব্যবহার হয়েছে। বাঁয়ের বাড়িটায় এখন 3টে দোকান, একটাতে আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস বিক্রি হয়, আরেকটায় সোভিনির, আর তৃতীয়টাতে বিক্রি হয় কফি আর হটডগ। ডানের বাড়ির সামনেটা পুরো খোলা, মিউজিয়াম করা হয়েছে, তাতে জাহাজি আর জলদস্যুদের ব্যবহৃত নানা রকম জিনিসের প্রদর্শনী চলছে। 2টো বাড়ির মাথায় জলি রজার পতাকা উঠছে, তৃতীয় আরেকটা উঠছে গেটের উপর। সবকিছুই কেমন যেন মলিন, ঠিকমতো রং করা হয়নি, পুরনো খোয়া চেহারা। ডানে মিউজিয়ামের পেছনে অনেকগুলো ওক গাছের পেছনে দেখা গেল বোট হাউস, তার উপরে পাথরের একটা টাওয়ার।
ওদিকে পানির একটু পর থেকেই শুরু হয়েছে এক সারি দ্বীপ, মোট 4টে। এতই ছোট ঘর বানিয়ে মানুষ বসবাসেরও অনুপযুক্ত। দ্বীপ ছাড়িয়ে খাঁড়ির অপর পারে দেখা গেল এয়ার ট্যাক্সি সার্ভিসের একটা প্লেন উঠে গেল রানওয়ে থেকে। আহামরি কোনো জায়গা নয়, আনমনে বলল কিশোর। দেখার তেমন কিছু নেই। রবিন তো বললই ব্যবসায় সুবিধা করতে পারছেন না ক্যাপ্টেন ফিলিপ। মুসা বলল, হয়তো এই দুর্বলতাটাকে কাজে লাগিয়ে কিছু করতে চাইছেন মেজর নিরেক। তা হতে পারে। দুটো বিল্ডিং এর মাঝে চওড়া প্রমেনেড ধরে হেঁটে চলল ওরা। ডানের মিউজিয়ামের দিকে তাকালো। ধুলোয় ঢাকা তলোয়ার, মরচে পড়া কামান বন্দুক, মোমে তৈরি জলদস্যু আর নাবিকদের মূর্তি, আর জাহাজিদের নানা রকমের পোশাক সাজিয়ে রাখা হয়েছে। সেগুলো তেমন মনোযোগ আকর্ষণ করে না দর্শকদের, বুঝতে পারল কিশোর। ডকের কাছে পৌঁছে একটা ছেলেকে দেখতে পেল। ঢলঢলে শার্ট গায়ে, পরনে ঢোলা ফোলা প্যান্ট, জলদস্যুরা যেরকম পরত। পিটার ফিলিপ, বলে উঠল মুসা। বেশ জোরেই বলে ফেলেছে সে, কিন্তু ছেলেটা শুনলো বলে মনে হলো না। দ্রুত এগিয়ে গেল ব্ল্যাক ভালচারের সিঁড়ির দিকে। জাহাজের পেছনের কোয়ার্টার ডেকে পায়চারি করছেন ক্যাপ্টেন ফিলিপ। কালো লম্বা ঝুলওয়ালা কোট গায়ে, গোড়ালি ঢাকা উঁচু বুট পরেছেন, কোমরের চড়া চামড়ার বেল্ট, তাতে ঝুলছে ভোজালি। ছেলের মতোই তিনিও একটা ট্রাইকর্ন হ্যাট মাথায় দিয়েছেন, তাতে লাল পালক গোঁজা। বাঁ হাতের তালু আর আঙুল যেখানে থাকার কথা সেখানে দেখা গেল বাঁকা একটা স্টিলের হুক। লাগিয়ে নিয়েছেন জলদস্যুর ভয়ঙ্করতা বোঝানোর জন্য। টুরিস্টদের দিকে তাকিয়ে গর্জে উঠলেন, ইয়ো হো হো এন্ড দ্য ব্যাটল অফ রাম। জলদি করো, উঠে এসো, ব্যবসায়ীদের একটা জাহাজ দেখতে পাচ্ছি, স্রোত চমৎকার, এক্ষুনি নগর তুলে তাড়া করবো ওটাকে। এমন ভঙ্গিতে কথাগুলো বললেন ক্যাপ্টেন। মুসার মনে হলো এটা অভিনয় নয়, সত্যি সত্যি। রোমাঞ্চিত হলো সে। নীরবে জাহাজে উঠে গেল দুই গোয়েন্দা। হঠাৎ গান গেয়ে উঠল এক জলদস্যু। বুনো চিৎকারে ঝালাপালা করে দিল কান। চমকে উপরের দিকে তাকালো মুসা। লাউড স্পিকারে বাজছে ওসব। ঝট করে ডেকের দুই পাশে লাফিয়ে উঠল অনেক জলদস্যু, কানা চোখে কালো পট্টি লাগানো, দাঁতে কামড়ে ধরে রেখেছে ছুরি, যেন অন্য জাহাজের ওপর ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি। কার্ডবোর্ডে তৈরি ওগুলো। সামনের মাছ তুলে পতপত করছে একটা পাল, ঢিলে ভাব। চলতে আরম্ভ করলো ব্ল্যাক ভালচার। বাতাসের সঙ্গে ওটার যাত্রাপথের কোনো সম্পর্ক নেই, ইঞ্জিনে চলছে। দূর, বিরক্ত হয়ে হাত নাড়ল মুসা। মজাটাই নষ্ট করে দিল ওই লাউড স্পিকার আর এই ইঞ্জিন। বেশি মেকি হয়ে গেল। দর্শক বেশি না, বিষণ্ণ চোখে দেখছে ওরা পাল আর হার্ডবোর্ডের মানুষগুলোকে। হঠাৎ ঝোড়ো বাতাস আর উত্তাল ঢেউয়ের ভারী শব্দ যেন ছিটকে বেরিয়ে এলো লাউড স্পিকার থেকে। জলদস্যুদের গান আর চেঁচামেচি বন্ধ হয়নি। এরই মাঝে ইঞ্জিনের ভটভট 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 আওয়াজটা ভারী বেমানান। পাইরেটস কেভের দিকে এগিয়ে চলেছে জাহাজ। বাজে। আবারও বিরক্তি প্রকাশ করলো মুসা। একেবারেই বাজে। কিন্তু এই জিনিসের উপর এত আগ্রহ কেন মেজর নিরেকের? জানি না, কিশোর বলল। দেখে যাও। ডিলা ভিনা স্ট্রিটের দেয়ালে ঘেরা চত্বরের কাছে এসে পৌঁছল রবিন। কাঠের উঁচু গেট বন্ধ। ঘুরে পেছন দিকে চলে এলো সে। আগেরবার যেখানে উঠে বসেছিল তিন গোয়েন্দা সেখানে উঠল। দোকানের পেছনে ঘরটার দিকে তাকালো। কেউ নেই। অপেক্ষা করতে লাগলো সে। 15 মিনিট পর কিঁচ কিঁচ করে খুলে গেল গেটের ভারী পাল্লা। চত্বরে ঢুকলো একটা গাড়ি। দোকানের পেছনের ঘরটায় এসে ঢুকলেন মেজর। হাতে একটা প্লাস্টিকের ব্যাগ। মনে হয় একাই এসেছেন। ব্যাগ থেকে কফির সরঞ্জাম বের করে খেতে বসলেন তিনি। খাওয়া শেষ করে পকেট থেকে ভাঁজ করা একটা কাগজ বের করে খুলে বিছালেন টেবিলের ওপর। ছোট্ট একটা রুলার বের করে কাগজের ওপর রেখে মাপযোগ করলেন। সন্তুষ্ট মনে হলো তাকে। ছোট একটা নোটবুকে কিছু লিখলেন। উঠে দাঁড়িয়ে কিছু শোনার জন্য কান পাতলেন। রবিনে শুনতে পেল শব্দটা। আরেকটা গাড়ি চুকলো চত্বরে। দোকানের সামনে দরজার দিকে এগিয়ে গেলেন মেজর। ডালপালার আড়ালে গা ঢাকা দিয়েছে রবিন। গেট দিয়ে ঢুকছে আরও একটা মোটরযান, বড় ট্রাক। এটাতে করে 2 দিন আগে চলে গিয়েছিল টনি। মোট 3টে ট্রাক এখন চত্বরে। একটা টনির ট্রাক, দ্বিতীয়টা একটা আইসক্রিম ভ্যান, আর তৃতীয়টা বিরাট এক লরি। পেছনে প্ল্যাটফর্ম লাগানো রয়েছে, ইচ্ছে মতো নামানো যায়, ওঠানো যায়। পাশে বড় করে লেখা রয়েছে হ্যারিসন্স ট্রি সার্ভিস।
দুজন ট্রাক ড্রাইভারের, একজনের পরনে আইসক্রিম বিক্রেতার সাদা ইউনিফর্ম, আরেকজনের পরনে মালির পোশাক। কোমরের ভারী বেল্ট থেকে ঝুলছে নানা রকম যন্ত্রপাতি। রবিনের দিকে পেছন করে রয়েছে ওরা। মেজর নিচু গলায় কিছু কথা বলছেন ওদের সঙ্গে। দুটো লোককে চেনা চেনা লাগছে রবিনের, কিন্তু হাজার চেষ্টা করেও মনে করতে পারল না কোথায় দেখেছে। কথা শেষ করে যার যার ট্রাকে গিয়ে উঠল ওরা, বেরিয়ে গেল। খোলাই রইল গেটটা। আবার আগের ঘরে ফিরে এলেন মেজর নেরেক। দেয়াল থেকে নেমে পড়ল রবিন। গুড়ি মেরে চলে এলো দোকানের সামনের দিকে। কানে এলো মেজরের কথা। হ্যাঁ বুঝেছি, গাধা কোথাকার, 10 মিনিট সময় দিলাম। খটাস করে রিসিভার আছড়ে রাখলেন ক্রেডেলে। তাড়াতাড়ি পকেট থেকে কিশোরের দেয়া যন্ত্রটা বের করে চত্বরে দাঁড়ানো ট্রাকটার দিকে চলল রবিন। নিচে ইস্পাতের ফ্রেমে এমনভাবে লাগালো ওঠা যাতে ড্রপারের মুখটা নিচের দিকে থাকে। লাগিয়ে আর এক মুহূর্ত দেরি করলো না, এক দৌড়ে এসে ঢুকলো ঝোপের ভেতর। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। দোকান থেকে বেরিয়ে এসে গাড়িতে উঠলেন মেজর। গেটের বাইরে ট্রাকটা বের করে থামালেন। নেমে এসে লাগিয়ে দিলেন গেটটা। ট্রাকটা চলে যাওয়ার শব্দ শুনল রবিন। দৌড়ে এলো দেয়ালের কাছে। দেয়াল টপকে ওপাশে নেমে চলে এলো একটা টেলিফোন পোস্টের কাছে, যেটাতে সাইকেল বেঁধে রেখে গিয়েছিল। তাড়াতাড়ি খুলে নিয়ে তাতে চড়ে এলো গেটের কাছে। আলট্রাভায়োলেট টর্চ বের করলো। সহজেই খুঁজে বের করলো চিহ্ন। অতি বেগুনি রশ্মি পড়ে জল জল করছে বেগুনি ফোঁটাগুলো। আপন মলেই হাসল রবিন। এগিয়ে চলল ওই ফোঁটা অনুসরণ করে। প্রথমে সাগরের দিকে গেছে চিহ্নগুলো, তারপর গিয়ে উঠেছে হাইওয়েতে। উদ্বিগ্ন হলো রবিন। গাড়িতে করে গেছেন মেজর। এই খোলা পথে গাড়ির সঙ্গে পাল্লা দিয়ে সাইকেলে করে অনুসরণ করা সম্ভব? খানিক দূরে গিয়ে আবার স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। চিহ্নগুলো হাইওয়ে থেকে আরেক দিকে মোড় নিয়েছে, চলে গেছে বড় একটা শপিং সেন্টারের দিকে। অনেক গাড়ি পার্ক করা রয়েছে বাজারের পার্কিং লটে। ওগুলোর ভেতর দিয়ে চলল রবিন। চোখ খুঁজছে ভ্যানটাকে। এই দিনের আলোয় মাটির দিকে আলো জ্বালার ভঙ্গিতে টর্চ ধরে রাখতে সংকোচ লাগছে তার। বোকা ভাবতে পারে লোকে, তবে বাইরের লোকজন তেমন নেই, বেশিরভাগই ভেতরে কেনাকাটায় ব্যস্ত। ভ্যানটা চোখে পড়ল না। টর্চ দিয়ে না খুঁজে উপায় নেই। যে যা খুশি ভাবুক গে বলে মন থেকে জোর করে অস্বস্তি দূর করে দিল রবিন। চিহ্ন ধরে ধরে এগোলো আবার। একটা হার্ডওয়্যারের দোকানের পাশ দিয়ে চলে গেছে ফোঁটাগুলো। সাইকেল থেকে নেমে সাবধানে দোকানটার কোনায় দাঁড়িয়ে উঁকি দিল সে। দোকানের পাশের দরজার কাছে দাঁড়িয়ে রয়েছে ভ্যানটা। পেছনের দরজা খোলা। একটু পরেই দোকান থেকে বেরিয়ে এলেন মেজর। পেছনে হস্তিদেহী রিগো। হাতে কয়েকটা বস্তা, আলুর বস্তার মতো। বস্তাগুলো ভ্যানে তুলল সে। আবার দুজনে গিয়ে ঢুকলো দোকানে। ভ্যানের ভেতরে উঁকি দেওয়ার ইচ্ছাটা অনেক কষ্টে ঠেকালো রবিন। বেশি ঝুঁকি নেওয়া হয়ে যাবে, যে কোনো মুহূর্তে বেরিয়ে আসতে পারেন মেজর আর রিগো। এবং তাই করলো ওরা। এবারও আগে আগে বেরোলেন মেজর, পেছনে রিগো বেরোলো হাতে কতগুলো ব্যাটারির মতো জিনিস নিয়ে। ওগুলো ভ্যানের পেছনে তুলে দরজা লাগিয়ে দিল। এত ঢিলা ছাগল, ধমক লাগালেন মেজর। জলদি ওঠো, আমার খিদে পেয়েছে। ভ্যানের সামনের সিটে উঠল দুজনে। চট করে সরে গেল রবিন। মেজরের চোখে পড়তে চায় না। বেগুনি ফোঁটা ধরে ধরে আবার ভ্যানটাকে অনুসরণ করলো সে। এত জোরে চলেছে, পার্কিং লটের মোড় ঘুরে আরেকটু হলেই গিয়ে পড়েছিল ভ্যানটার গায়ে। একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়েছে গাড়ি। কাঁচের দরজার ওপাশে মেজর আর রিগোকে দেখতে পেল সে। খেতে গেছে, বেরোতে সময় লাগবে, এটাই সুযোগ। ভ্যানের পেছনের দরজা খুলে ভেতরে তাকালো রবিন। আলুর বস্তাগুলো দেখল, ব্যাটারিগুলো দেখল, আরও জিনিস পড়ে আছে মেঝেতে, কতগুলো বেলচা আর গাঁইতি। মাটি লেগে আছে ওগুলোতে, সদ্য খোঁড়া মাটি। এখানেই শেষ হচ্ছে বেগুনি জলদস্যু এর প্রথম পর্ব। পরবর্তী পর্ব শুনতে এবং নতুন নতুন আরও অনেক গল্প শুনতে সাথে থাকুন গল্প বাই ঘাসফড়িং এর। ধন্যবাদ।